হাই, তাহলে আজকে আমরা আগের দিন আমরা কি পড়েছি? এলিমিনেশন রিঅ্যাকশন, রাইট? তো এলিমিনেশন রিঅ্যাকশনে কি হয়? আমরা যে সাবস্টেটটা নেই সেই সাবস্টেটে আলফা কার্বনের সাথে হ্যালোজেন থাকবে যুক্ত এবং বিটা হাইড্রোজেন থাকবে। এটা বিটা কার্বন। এবার আমরা একটা বাল্কি বেস দিয়ে যদি রিঅ্যাকশন করি তাহলে বেস বিটা হাইড্রোজেনটাকে নিয়ে যাবে এবং সিএল হচ্ছে লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাবে এবং আমাদের প্রোডাক্ট তৈরি হবে ডাবল বন্ড অ্যালকিন তৈরি হবে। এটা হচ্ছে আমাদের এলিমিনেশন রিঅ্যাকশন। এবার আমরা আগের দিন বলেছিলাম যে মনোসাবস্টিটিউটেড যে অ্যালকিন, ধরো তোমরা এই যে অ্যালকিনটা, এটা চারটে হাইড্রোজেন, চারটে ধরো অ্যালকিন, এই চারটে আছে, চারটে হাতে এই চারটে হাইড্রোজেন আছে। এখন আমরা যদি একটা হাতে মিথাইল যোগ করি, মিথাইল গ্রুপ যোগ করে দিই, তাহলে তাকে বলা হবে মনোসাবস্টিটিউটেড অ্যালকিন। এবার আমি যদি দুটো হাত সাবস্টিটিউট করে দিই তাহলে সেটাকে বলা হবে ডাইসাবস্টিটিউটেড অ্যালকিন। আমি তিনটে হাতও সাবস্টিটিউট করে দিলাম, তিনটে হাইড্রোজেনকে সরিয়ে তিনটে মিথাইল গ্রুপ জুড়লাম। ওকে, তাছাড়া টাই সাবস্টিটিউটেড অ্যালকিন। ওকে, অ্যান্ড দেন আমরা লাস্টে হচ্ছে চারটে হাতে সাবস্টিটিউট করলাম। এবারে তোমরা এই আমার প্রেজেন্টেশন থেকে নিশ্চয়ই বুঝতে পারছো, যত সাবস্টিটিউশন বাড়াচ্ছি তত স্টেবিলিটি বাড়ছে। স্টেবিলিটি ইনক্রিজ করছে। কিভাবে? তোমরা হাইপার কনজুগেশন নিশ্চয়ই মনে আছে, সেখানে তোমরা কি দেখেছো যে অ্যালকিনে যখন একটা CH3 গ্রুপ থাকে তখন এই CH3 গ্রুপের এই হাইড্রোজেনগুলো হাইপার কনজুগেশন এফেক্ট দেখায়। হাইপার কনজুগেশন কি হয়? কার্বন হাইড্রোজেন বন্ডের সিগমা ইলেকট্রন পেয়ার পাই স্টার অরবিটালতে ডোনেট হয় আর এই বন্ডটা খুলে যায়। এটা হচ্ছে হাইপার কনজুগেশন এফেক্ট। তাহলে তিনটে, একটা মিথাইল গ্রুপে প্লাস তিনটে আলফা হাইড্রোজেন আছে, টোটাল তিনটে আলফা হাইড্রোজেন আছে। তাহলে একটা মিথাইল গ্রুপ তিনটে হাইপার কনজুগেশন দেখাতে পারে। তাহলে এখানে তিনটে আলফা হাইড্রোজেন, তিনটে আলফা হাইড্রোজেন, এখানে ছটা, এখানে নটা এবং 12টা। তাহলে বুঝতে পারছো যত আলফা হাইড্রোজেনের সংখ্যা বাড়বে, যত মিথাইল গ্রুপের সংখ্যা বাড়বে, তত হাইপার কনজুগেশন বেশি হবে। হাইপার কনজুগেশন বাড়ার সাথে সাথে অ্যালকিনের স্টেবিলিটি বেশি হবে। তাহলে আজকে আমরা ক্লাস 11 হাইপার কনজুগেশন টপিকটা রিভিশন করলাম এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম অ্যালকিনের স্টেবিলিটি কিভাবে মিথাইল গ্রুপের সাথে সাথে সাবস্টিটিউশনের সাথে সাথে বাড়ে। বুঝতে পারলে? হাইপার কনজুগেশনের জন্য, ইন্ডাকটিভ প্রক্রিয়ার জন্য নয়। তাহলে আজকে আমরা দুটো এলিমিনেশন রিঅ্যাকশন পড়বো। একটা হচ্ছে যে এই যে এলিমিনেশন হচ্ছে সেটা পাথওয়ে মেকানিজম, কোন কোন মেকানিজম ফলো করে এলিমিনেশন রিঅ্যাকশনগুলো হয়। একটা হচ্ছে E2, একটা হচ্ছে E1। আমরা শুরুতে বলেছি এলিমিনেশন রিঅ্যাকশনে আমরা দুটো জিনিস ব্যবহার করছি। এক হচ্ছে আমাদের sp3 কার্বন হ্যালোজেন বন্ড অ্যালকিল হ্যালাইড। ধরো এই মলিকুলটা, এটা হচ্ছে একটা অ্যালকিল হ্যালাইড, এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন। আর এটাও একটা টারসিয়ারি, ধরো টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড, এটা হচ্ছে টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড। CH2 একটা হাইড্রোজেনকে আমি এভাবে লিখছি, এটা CH3, মানে আমি CH3 আগে ওইভাবে লিখলাম। এখন আমি বলেছি 2 নম্বর যে জিনিসটা আমি ইন্ট্রোডিউস করি সেটা হচ্ছে একটা বাল্কি বেস, টার্ট বিউটক্সাইড, পটাশিয়াম টার্ট বিউটক্সাইড, এটাকে বলা হচ্ছে বাল্কি বেস। তো আমরা দুটো জিনিস নিয়ে রিয়াকশনটা করতেছি, বাল্কি বেস। এখন বাল্কি বেস দেওয়ার কারণে রিয়াকশন দুটো ভাবে হতে পারে। বিটা হাইড্রোজেন তো নেবে, এটা বিটা হাইড্রোজেন, এটা আলফা কার্বন, এটাও বিটা হাইড্রোজেন। তাহলে বাল্কি বেস বিটা হাইড্রোজেন নেবে আর নতুন ডবল বন্ড তৈরি হবে আর লিভিং গ্রুপ বেড়ে যাবে। এটাই আমাদের মেকানিজম। তো এখান থেকে
এভাবে রিয়াকশনটা হবে। তো দুই ক্ষেত্রে কিন্তু আমাদের এলিমিনেশনে অ্যালকিন তৈরি হবে প্রোডাক্ট, সে ইস্যু থাকবে বাকি। আর এখানে প্রোডাক্ট যেটা হবে, কার্বনের হাত দেখো সবসময় 4 আমাদের ভজানো আছে। এই কার্বনের সাথে দুটো দুটো বন্ড করে দিয়েছে, আর একটা বন্ড, আরেকটা বন্ড, 4টে বন্ড। তো আমাদের এই যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, দুটো সাবস্ট্রেট আলাদা, তার জন্য প্রোডাক্ট আলাদা। বুঝলাম। বাল্কি বেস লাগবে এলিমিনেশনের জন্য। বাল্কি বেস মানে এলিমিনেশন হবে, এই কথাটা যেন মাথার মধ্যে ঢুকে থাকে। হলো। এখন ভালো করে বোঝার চেষ্টা করো, দুটো রিয়াকশন কি একইভাবে হচ্ছে না আমি ভুল দেখাচ্ছি? মনে তো হচ্ছে একইভাবে হচ্ছে, তাহলে আলাদা নাম দিয়েছি কেন? তাহলে একটু ভালো করে বুঝতে হবে কি হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা। এই যে সাবসেটটা, এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন। সাবস্টিটিউশন মাথা থেকে বের করে দাও, শুধু এলিমিনেশন নিয়ে এখন ভাবো যে আমি সাবস্টিটিউশন জানি না, আমি এলিমিনেশন রিয়াকশন করছি। তাহলে টার বিউটক্সাইড অ্যানায়নটা বেস, এ ফোটন নেবে, আর এই বন্ড পেয়ারটা এখানে ডোনেট হবে, ডাবল বন্ড তৈরি হবে, আর এই বেরিয়ে যাবে। এই তিনটে স্টেপ একসাথে হয়, ওয়ান স্টেপ রিয়াকশন যদি একসাথে হয়, তাহলে আমরা তাকে বলবো E2 রিয়াকশন। তিনটে স্টেপ একসাথে হলে কোনো ইন্টারমিডিয়েট হবে না, তাকে বলবো E2 রিয়াকশন। এ প্রোটন নেবে, এই বন্ডটা এখানে ডবল বন্ড তৈরি করবে, আর লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, এটাকে বলবে E2 রিয়াকশন, E2 এলিমিনেশন। আর অন্যদিকে যেহেতু এই সাবস্ট্রেটটা অটোমেটিক নিজে থেকেই ভেঙে যাওয়ার প্রবণতা থাকে, আমরা আগেও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেগুলো আমরা এখন বলবো না, আমরা দেখেছি যেটা ভেঙে গিয়ে কার্বোক্যাটায়ন তৈরি করে। তো এই কার্বোক্যাটায়নটা যদি ফার্দার নিউক্লিওফাইল পায় বিআর মাইনাস, তাহলে সে সাবস্টিটিউশন করে না। কিন্তু যেহেতু আমাদের এখন যে নিউক্লিওফাইলটা সেটা খুব বাল্কি হয়ে গেছে, বাল্কি হওয়ার জন্যই সে আর নতুন করে বন্ড না তৈরি করে সেই বিটা হাইড্রোজেনটাকে নিয়ে নিচ্ছে এই ভ্যাকেন্ট পি অরবিটাল, এই পি অরবিটালতে এই ইলেকট্রন পেয়ারটা ডোনেট করে নতুন প্রোডাক্ট ডবল বানাচ্ছে অ্যালকিন CH2। তো এখানে স্টেপ ওয়ানে ডিসোসিয়েশন হবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে স্লো, এটা হবে স্টেপ 2, এটা ফার্স্ট। এটা হচ্ছে E1 এলিমিনেশন, এটা হচ্ছে E1 এলিমিনেশন। তাহলে আমরা শিখলাম দুটো টাইপের এলিমিনেশন, যে এলিমিনেশন হয়ে অ্যালকিন তৈরি হচ্ছে, সেটা দুটো পাথ হতে পারে, একটা এলিমিনেশন E2 আর একটা E1। বুঝলাম। একটু ভালো করে তোমরা বোঝার চেষ্টা করবে, এখানে যখন কার্বোক্যাটায়ন তৈরি হলো তখন একটা ভ্যাকেন্ট পি অরবিটাল তৈরি হয়েছে, পি অরবিটাল সৃষ্টি হয়েছে, তাহলে এটা ইলেকট্রোফিলিক সেন্টার। এখন বেস যখন প্রোটন নেবে, তখন প্রোটন যখন নিয়ে যাচ্ছে, তখন এই ইলেকট্রন পেয়ারটা এখানে মাইনাস চার্জ তৈরি করবে। তো সেই অ্যাকচুয়ালি ইলেকট্রন পেয়ারটা ডাইরেক্ট ভ্যাকেন্ট পি অরবিটালতে ডোনেট হয়, তার জন্য পি অরবিটাল ওভারল্যাপের ফলে নতুন পাই বন্ডটা তৈরি হলো। তাহলে ইলেকট্রন ফ্লোটা অ্যাকচুয়ালি কিভাবে হয় সেটা আমরা ছোট্ট করে বললাম, ওগুলো হায়ার ক্লাসে গিয়ে ভালো করে বুঝবেন। আর এখানে কি হয়, এখানে একসাথে সবকিছু হয়। তো এখানে প্রথমে বেস প্রোটন নিল, এই যে ইলেকট্রন পেয়ার বন্ড পেয়ারটা, যে বন্ড পেয়ারটা সরাসরি এই যে সিগমা স্টার অরবিটালটা, সিগমা স্টার অরবিটাল ইম্পর্টেন্ট ছবি আমরা ড্র করেছিলাম, এটা সিগমা স্টার, এই ইলেকট্রন পেয়ারটা সঙ্গে সঙ্গে সিগমা স্টারে ডোনেট হয়। তো সিগমা স্টারে ডোনেট হয় এবং পাই বন্ড তৈরি করে। তো U2 এবং U1 এ কিভাবে ইলেকট্রন ফ্লো হয়, ইলেকট্রন কোথায় গিয়ে ঢুকে এবং পাই বন্ডটা কিভাবে তৈরি হয় সেটা আমরা বুঝালাম। তাহলে আজকে এটা যেটা আমরা বুঝলাম যে বাল্কি বেস দিলে এলিমিনেশন হবে, বাল্কি বেস দিলে এলিমিনেশন হবে। এই বাল্কি বেসের রোলটাই আমরা পরে বলবো, যে বাল্কি বেসটা কেন বারবার বলছি, সেখানে এলিমিনেশন হবে। এবার যেটা SN2 সাবসেট, সেটা E2 তে অ্যালকিন, যেটা SN, ভালো করে লক্ষ্য করো, একটু ভালো করে যদি বোঝার চেষ্টা করো, যেটা SN2 সাবস্টেট সে দেবে E2, E2 তে সে দেবে এলিমিনেশন প্রোডাক্ট অ্যালকিন দেবে, E2 মানে অ্যালকিন দেবে,
আর যেটা SN1 রিয়াকশনের সাবস্ট্রেট মানে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, সে ফলো করবে E1 এবং সেও কিন্তু অ্যালকিন দেবে। তো এলিমিনেশনে প্রোডাক্ট হবে আমাদের অ্যালকিন। কিন্তু কোন সাবস্ট্রেট, দুটো ক্লাস সাবস্ট্রেট, যেমন প্রাইমারি থেকে যখন তুমি টারশারি দিকে যাচ্ছ, মানে যেখানে ঠিক আছে একটু বোঝাই, তাহলে আমরা CH3Cl, তারপরে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, যেটাকে আমরা বলি টারশারি অ্যালকিল হ্যালাইড, CH3, CH3, CH3Cl। এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন। দেখো এটাতে আলফা কার্বন কিন্তু বিটা কার্বন নেই। এটা আলফা কার্বন, এরপর পুরো কার্বনই নেই, বিটা কার্বন নেই। এটা যদি আমরা ভালো করে 1 ডিগ্রি ছবিটাও আঁকি, এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন। আর 2 ডিগ্রি যদি ছবিটা আঁকি, এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন। একই রকমের 3 ডিগ্রি করেছি, তো এখানে এলিমিনেশন সম্ভব নয়, কারণ বিটা কার্বন নেই। তো আমরা কি দেখেছি, আমরা কি দেখেছি না, এদিকে SN1 হয় যখন ভালো নিউক্লিওফাইল থাকবে। আমরা পরের দিন কম্পেয়ার করবো, নিউক্লিওফাইল যখন থাকবে তখন SN1 হবে। আর যদি বাল্কি বেস দেই, যদি আমরা বাল্কি বেস দেই তাহলে সেখানে হবে E1 এবং অ্যালকিন তৈরি হবে, অ্যালকিন প্রোডাক্ট তৈরি হবে, অ্যালকিন। বুঝলে, বাল্কি বেস দিতে হবে, তাহলে E1 তৈরি হবে, এদিকে কিন্তু E1 এর রেট বাড়বে। আর উল্টো ভাবে এদিকে আমরা দেখেছি SN2 রিয়াকশন হবে যদি ভালো নিউক্লিওফাইল দেই। আর যদি তুমি বাল্কি বেস লাগিয়ে দাও, বাল্কি বেস, তাহলে সেক্ষেত্রে কিন্তু E2 হবে, E2 এবং অ্যালকিন তৈরি হবে। তাহলে আজকে আমরা দেখলাম যে SN, এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি, এরা E2 দিচ্ছে, তার সাথে সাথে SN2 দিচ্ছিল। আবার 3 ডিগ্রি SN1 দিচ্ছিল, আবার এখন E1 দিচ্ছে। কিন্তু কখন E1 হবে, কখন SN1 হবে, খবর দিয়ে কখন SN2 হবে, কখন E2 হবে, সেটা কি করে বুঝবো? সেটা বোঝার জন্য উপায় হচ্ছে নিউক্লিওফাইলকে বোঝো আর এই বাল্কি বেসকে বোঝো। তো পরের দিন আমরা বোঝাবো যে নিউক্লিওফাইল ভার্সেস বেস, কিভাবে এরা অ্যালকিল হ্যালাইডের রিঅ্যাকশন কন্ট্রোল করে, যে এরা এলিমিনেশন দেবে না সাবস্টিটিউশন দেবে। তো এদিকে সাবস্টিটিউশন এলিমিনেশনের মধ্যে SN2 E2 কোনটা হবে, এদিকে সাবস্টিটিউশন এলিমিনেশনের মধ্যে SN1 হবে না E1 হবে। তাহলে অ্যালকিল হ্যালাইডকে যদি তোমরা ভালো করে ভাবো, যে এদিকে মিথাইল ক্লোরাইড 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, তাহলে এদিকে আমার সাবস্টিটিউশন হবে না এলিমিনেশন হবে? যদি সাবস্টিটিউশন হয় তাহলে SN2 দেবে, আর যদি এলিমিনেশন হয় E2 দেবে। আর এদিকে সাবস্টিটিউশন হবে না এলিমিনেশন হবে? যদি সাবস্টিটিউশন দেয় হবে SN1 হবে, আর এলিমিনেশন হলে E1 হবে। এবারে আমাদের বুঝতে হবে যে নিউক্লিওফাইল না বেস, মানে যে অ্যানায়নিক পৃষ্ঠ তোমাকে দেওয়া হবে হাইড্রোক্সাইড আয়ন বা টারবিউটক্সাইড, এরা বেস না নিউক্লিওফাইল। যদি বেস হয় তাহলে এলিমিনেশন দেবে, আর নিউক্লিওফাইল হলে সাবস্টিটিউশন দেবে। পরের দিন আমরা বুঝাবো কখন এলিমিনেশন হবে, কখন সাবস্টিটিউশন হবে। আজকে আমরা বুঝলাম এলিমিনেশন রিঅ্যাকশন দুটো ভাবে হয়, একটা E1 একটা E2। তো দেখাচ্ছে আমাদের পরের ক্লাস।